গুড মর্নিং। রেকর্ডিং মোডে আরও একটা এক্সাইটিং জার্নির দিন এবং তোমরা দেখছো চম্বল ট্রিলজি এবং অবশ্যই তোমাদের সঙ্গে আমি তো প্রদীপ্ত আছি। সঙ্গে অবভিয়াসলি আমি বিদিশা। আর চম্বল ট্রিলজির কিন্তু এই জার্নি থেকে শুরু হচ্ছে সেকেন্ড পার্ট, যার নাম চম্বল। এবং অবশ্যই আজকের জার্নিটা কোথা থেকে কোথায় সেটাও তোমাদের বলে দিই। আমরা রণথম্বর থেকে স্টার্ট করেছি আর আমরা পৌঁছবো গোয়ালিয়র। মাথায় রেখো, বাংলায় কিন্তু এই প্রথম এই রুটে কোনো ব্লগ তোমরা দেখছো, সুতরাং এক্সাইটমেন্ট ধরে রাখো আর আমাদের সঙ্গে এই জার্নিটায় চলো বেরিয়ে পড়বো। এই পর্ব থেকে শুরু হচ্ছে চম্বল ট্রিলজির দ্বিতীয় সিরিজ, গির্দ বা চম্বল। ভারতের ম্যাপের ঠিক মাঝামাঝি এক বিস্তীর্ণ অঞ্চল। একদিকে যমুনা, উল্টো দিকে চম্বল নদী, তারই মাঝে এই ভূভাগ। আর আজ আমাদের জার্নিটাও চম্বল নদী পেরিয়ে। সঙ্গে থাকছে পাহাড় ঘেরা রণথম্বরের বাফার জোন, কুখ্যাত সব ডাকাতের পাড়া আর কুনো ন্যাশনাল পার্ক। পাগমার্ক ছেড়ে বেরোতেই রুক্ষ রণথম্বর, রাস্তার দুপাশে ফেন্সিং। দিনের বেলা দেখে বোঝার উপায় নেই রাতে এই জায়গাটা কতটা থ্রিলিং। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে বেঁকে আমরা ধরেছি সওয়াই মাধোপুরের রাস্তা। ফরেস্টের ক্যান্টারগুলো পর্যটকদের নিয়ে ফিরছে। সওয়াই মাধোপুর সার্কিট হাউস পেরোতেই বাজারের দিকে বেশ ভিড়। মনে হয় আজ হাটের দিন। চৌথ মাতা মন্দির পেরিয়ে একটু এগোতেই জঙ্গল শুরু হয়ে গেল, সেই সঙ্গে পাহাড়ি পথ। রণথম্বর ন্যাশনাল পার্কে আমরা যেদিকটা ছিলাম সেটা তোমরা নিশ্চয়ই আমাদের রণথম্বর সাফারি ব্লগটায় দেখেছো। আমরা কিন্তু ছিলাম কোর এরিয়ায়, অনেকগুলো জোনে ভাগ করা জঙ্গলটা। তার মধ্যে 1 থেকে 5 জোনগুলো সেগুলো কিন্তু কোর জোন। আর এই সাইডটা অর্থাৎ সওয়াই মাধোপুরকে গোল করে ঘুরে এই যে পাহাড়ি অঞ্চলটা এটা দেখছো, এটাও কিন্তু রণথম্বর ন্যাশনাল পার্কের এক্সটেন্ডেড পার্ট। এখানে জোন 6, 7, 8, 9 পর পর পড়তে থাকে এবং এদিকগুলোতেও কিন্তু বাফার সাফারি হয়। তার মধ্যে এই দিকগুলোর মধ্যে একটা দুটো জোনেও এরকম রিসেন্ট পাস্টে বাঘ দেখা গেছে। বাফারের মধ্যে জোন 10 এ বোধহয় বেশ কয়েকবার বাঘ দেখা গেছে। বাঘের জন্য তো এইটা আদর্শ টেরেন। আর ওরা তো কোনো জোন মানে না, ওদের নিজস্ব একটা টেরিটোরিয়াল সেটা লড়াই থাকে, সেটা আলাদা। ভৌগোলিক সীমানা বাঘের কাছে কোনো ব্যাপার না। আজকের ড্রাইভটা আক্ষরিক অর্থেই বোধহয়, আমি জানি না, আমাদের এবারের এই ট্রিলজির প্রবাবলি সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ড্রাইভ হতে যাচ্ছে, আমার ধারণা এটা। এবং একটা ইন্টারেস্টিং জিনিস নজর এলো, এখানে কিন্তু রাস্তায় বারবার করে মার্ক করা রয়েছে যে ভাল্লুক ক্রস করে। আর হরিণ বা অন্য জন্তু জানোয়ার তো আছেই, ভাল্লুকটা আলাদা করে মেনশন করা যায় না। এখানে প্রচুর ভাল্লুক আছে। হ্যাঁ, শুধু তাই নয়, আমরা আগের দিন ঢোকার সময় দেখলাম
অনেক রাত হয়ে গেছিল, ভালো ছবি তুলতে পারিনি। এখন বেরোনোর সময়ও দেখছি যতটা এই রণথম্বরের বাফার এরিয়া, সেখানেও কিন্তু মানে কোনো দোকান, টি স্টল, ছোট কোনো রেস্টুরেন্ট কিচ্ছু নেই। যেহেতু একটা বাঘের জঙ্গল, তাই এখানে ট্রাভেল করার সময় এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে আজকে এই রাস্তাটা দিয়ে আমরা দিনে ট্রাভেল করছি, এই ছবি তোমরা দেখছো, পাশে হনুমান, বাদর এবং গাড়ি বেরিয়ে যাচ্ছে শাঁসা করে। এই সমস্ত রাস্তা কিন্তু সানসেটের পরে একেবারেই রেকমেন্ডেড নয় কোনোভাবে। এই হলো রণথম্বরের বাফার পেরোনোর পর প্রথম জনপদ। বাহারবান্দা খুর্দে রাস্তা একটু সরু, ট্রাফিকও স্লো। এখন আমরা এগোচ্ছি পালির দিকে। এই হলো আসল চম্বল। দশটা 42। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, এই যে দেখছো চেকপোস্টও রয়েছে। চেকপোস্টটা থাকার কারণটা বলে দিই, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে রাজস্থান শেষ হচ্ছে আর মধ্যপ্রদেশ শুরু হচ্ছে। যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা আমরা ক্রস করে যাব। এই ব্রিজটা হচ্ছে চম্বল নদীর ওপর। সেই চম্বল, যে চম্বল নিয়ে এত গল্প, উপন্যাস, সিনেমা, থ্রিল, রোমাঞ্চ, চম্বলের ডাকাত, ডাকু। এই যে বোর্ড দেওয়া আছে চম্বল রিভার। আর আমি একটু বাঁদিকে ঘুরিয়ে দেখাই, বিশাল নদী। খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই গোটা ব্রিজটায় এরকম অদ্ভুতভাবে জাল দেওয়া। কোনো পাহাড়ি অঞ্চলের ছোট ক্যান্টিলিভার ব্রিজে থাকে, তার কারণ বাই চান্স অ্যাক্সিডেন্টালিও কোনো গাড়ি যদি নিচে পড়ে, সেই গাড়িগুলোকে অন্যভাবে প্রোটেক্ট করার জন্য। এই চম্বল নদীকে নিয়ে রয়েছে প্রচুর গল্প। মহাভারতেও এর উল্লেখ আছে চর্মনবতী নামে। একসময় এই অঞ্চল রাজা ধ্রুপদের রাজত্বের অংশ ছিল। বলা হয় দ্রৌপদীর অভিশাপেই নাকি কালে কালে শুকিয়ে যায় চম্বল নদী। রুক্ষ এই অঞ্চলে ভরা গ্রীষ্মে জীবনধারণ সত্যিই কঠিন। আর এই রুক্ষ অঞ্চলেই মিথ হয়ে বেঁচে আছে কুখ্যাত সব ডাকাতের গল্প। চম্বল ব্রিজে দাঁড়িয়ে রয়েছি আমরা। দেখতে পাচ্ছ দূরে যে রেঞ্জটা পাহাড়ের, ওটা কিন্তু ওই বিন্ধ্য পর্বত আর আরাবল্লীর রেঞ্জ। ওই দিকটাই রণথম্বর, যেদিক থেকে আমরা আসছি। চম্বল নদীটা যথেষ্ট চওড়া এবং তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। নদীটা চওড়া শুধু নয়, এবার যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, দেখো এই জোনটায় ভালো করে দেখলে দূরে একটা জায়গা আছে যেখানে প্রচুর বোট রয়েছে। ওখান থেকে কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্যাংচুয়ারি, দ্যাট ইজ ঘড়িয়াল স্যাংচুয়ারি, ন্যাশনাল ঘড়িয়াল স্যাংচুয়ারি। এই জায়গাটাকে বলে পালিঘাট। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু ঘড়িয়াল দেখা যায়। অর্থাৎ চম্বলের এই নদীতে প্রচুর ঘড়িয়াল আছে। কুমির তো আছেই, ঘড়িয়াল মানে যেরকম বাইরে আমরা হয়তো ন্যাশনাল জিওগ্রাফিক বা অনেক ক্ষেত্রে দেখেছি অ্যালিগেটর, যেগুলো আমেরিকায় বা উত্তর গোলার্ধের ওই সমস্ত অঞ্চলে পাওয়া যায়, যারা মোস্টলি মাছ খায়। তো তাদেরই কাছাকাছি প্রজাতি ঘড়িয়াল, তারাও মাছ খায়। মুখটা অনেকটা লম্বা হয়, কুমিরের থেকে একটু আলাদা, কিন্তু সেই স্পিসিসটা পাওয়া যায় এই চম্বল নদীতেই। এবং চম্বল নদীর টেরেন এদিক থেকে যেমন চলে গেল, আমরা কিন্তু চম্বল নদীকে প্যারালালে রেখেই এগোতে থাকবো আরও সামনে, দিস সাইড। দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা রয়েছে, আমরা জাস্ট থেমেছিলাম এখানে তোমাদের শুধু এই জায়গাটা দেখাবো বলে।
মধ্যপ্রদেশ ঢুকেই খিদেটা বেড়ে গেছে। ভাবছি হাইওয়ের ধারে ঠিকঠাক একটা ধাবা দেখলেই দাঁড়াবো। তবে এদিকে দোকানপাট খুবই কম। এবারের রোড ট্রিপে আমাদের বেশ কিছু ইন্টারেস্টিং ড্রাইভের অভিজ্ঞতা হয়েছে। তোমরা যদি আমাদের কলকাতা থেকে প্রয়াগরাজ আসার ড্রাইভটা না দেখে থাকো তাহলে লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, এই ভিডিওর পর দেখে নিও। আজকে ব্রেকফাস্টের মেনু অরহর ডাল, মধ্যপ্রদেশের অরহর ডাল। স্পাইসি তো হবে দেখেই বোঝা যাচ্ছে। না এই ডালগুলো এরা খুব ভালো বানায়, মানে উত্তরপ্রদেশে খেয়েছি, উত্তরাখণ্ডে খেয়েছি, আমরা বাড়িতে যেরকম বানাই তার চেয়ে এরা অনেক ভালো বানায়। না খেয়েই কি কনফিডেন্স। না সিরিয়াসলি এটা রেগুলার বেসিসে খাচ্ছে, ওদেরই খাবার। আর সঙ্গে রয়েছে এই রুটি। রুটি কিন্তু এখানে যা সাইজ আর যা তার মোটা, মানে দুটো করে দিয়ে গেছে, আমি জানি না দুটোও আমি খেতে পারবো। সেটা কিন্তু পুরো ঘি দেওয়া। পিওর আটা, তার সঙ্গে ঘি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলছিলি এখানকার লেবুটা নিয়ে, সেটাও বলে দে। এটা কিন্তু এদের এখানকার পাতি লেবুর মতো, অরেঞ্জিশ। একবার দেখিয়ে দে সেটা ক্যামেরায়। হ্যাঁ এটা একটা হলুদ টিন আছে, একটু অরেঞ্জ শেডের। মানে আমাদের এখানকার। আমি অলরেডি শুরু করে দিয়েছি। যে কোনো জায়গায় এলে সেখানকার খাবারই খাওয়া উচিত। তো আমরা যেরকম কালকে তোমরা হয়তো দেখতে পাওনি, বাট রাতে লাল মাছ খেয়েছি, যেটা রাজস্থানের খুব ফেমাস। ডাল বাটি চুরমাটা এখনো হয়নি, হয়ে যাবে। জানি না এবারে কতটা কি হবে, বাট এই খাবারগুলো খেতে ভালো লাগে। ভিন্দ, গোয়ালিয়র, মোরেনা, শেওপুর আর শিবপুরি, এই নিয়েই গির্দ। 5-এর দশকে এইসব অঞ্চলে ত্রাস ছিল গব্বর সিং গুজ্জার নামটা। পরে তাকে নিয়ে তৈরি হয় শোলে। আসল গব্বরের জন্ম হয়েছিল ভিন্দ জেলায়। ভিন্দেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান পান সিং তোমার। সেনায় সুবেদার, 3000 মিটার স্টিপল চেজে ছোটা অ্যাথলিটের পরে ডাকাত হয়ে যাওয়ার গল্প উঠে এসেছে বড় পর্দায়। একইভাবে সিনেমা হয়েছে নির্ভয় গুজ্জার বা ফুলন দেবীকে নিয়ে। এই অঞ্চলে অবশ্য ডাকাতদের বাগি নামে ডাকা হয়। বাস্তবের ফুলনের মতোই নির্ভয়ের স্ত্রী সীমা পরিহারও এখন রাইফেল ছেড়ে রাজনীতিতে। বাজে এখন। এই যে জায়গাটা আমরা বেরোচ্ছি এটার নাম হচ্ছে শেওপুর। বলার একটাই কারণ, সেটা হচ্ছে রণথাম্বোরের পর প্রথম মেজর, মানে জঙ্গল পেরোনোর পর প্রথম ছোট শহর পড়েছিল হচ্ছে খান্ডার। আর তারপরেই যেটা একেবারে রাজস্থান বর্ডার পেরিয়ে যাওয়ার পর প্রথম যেটা ঠিকঠাক শহর মধ্যপ্রদেশে, সেটা হচ্ছে শেওপুর। বেশ বড় শহর। বেশ বড় শহর। শেওপুর পেরোনোর পরেই শুরু হয়ে গেল পুনো জাতীয় উদ্যান। 750 বর্গ কিলোমিটার জঙ্গলের বাফার দিয়েই এগিয়েছে জাতীয় সড়ক 552। আফ্রিকা থেকে আনা চিতাদের কিছুদিন আগে এখানেই ছাড়া হয়েছে। গুজরাটের গিরের পর একসময় এখানে সিংহদের ছাড়ারও পরিকল্পনা হয়েছিল। বাঘ না থাকলেও এই জঙ্গলে চিতাবাঘ, স্লথ ভাল্লুক, হায়না, এমনকি নেকড়েও আছে। তাই দিনের বেলায় ভালোই ভালোই এই রাস্তা পেরিয়ে যাওয়াটা বেটার। সকাল থেকে বলিনি, কিন্তু আমাদের এই জার্নিতে তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ রাখা ছিল। চিতা ভি পিতা হয়। হ্যাঁ, দ্যাটস আ হিন্ট। একটা মনিটর লিজার্ড রাস্তা ক্রস করছে। একদম। আমরা এখন বেরোচ্ছি, দেখছি আমি দেখাতে পারি। চলে গেল এবং এই মোশনে সেটা ধরতে পারা মুশকিল, আর ওরা ভাইব্রেশনটা আগেই বুঝতে পারে। এই রাস্তাটা ফাঁকা। ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে বলবো যে র্যাম্প রোড। ইটস আ ড্রাইভারস ড্রিম রাস্তা। হ্যাঁ, কিন্তু
রাস্তাটার একটা অদ্ভুত ফেনোমেনা, যেটা আমি আর ভারতবর্ষের এখনো অব্দি যত রিজিয়নে গাড়ি চালিয়েছি পাইনি। 20 বা 30 কিলোমিটার পর্যন্ত টানা এরকম বো অ্যারো রোড, অর্থাৎ দূরে হরাইজনে গিয়ে রাস্তাটা সোজা যেন মনে হচ্ছে দিগন্তে মিশে গেছে। রাস্তাটায় কোনো Turning বাঁক নেই নেই, কোনো। কোনো টার্নিং নেই, এবং 20 বা 30 কিলোমিটার পরে রাস্তাটায় আবার একটা টার্ন, এবং সেটা সিঙ্গেল টার্ন, অর্থাৎ রাস্তাটা পুরো সরল রেখার মতো এগোচ্ছে। আচ্ছা, যে ইম্পর্টেন্ট কথাটা বলতে শুরু করলাম তখন, সেটা হচ্ছে আমরা এই যে যেটা বেরোচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে দুপাশে জঙ্গল দেখতে পাচ্ছ এবং অন্যরকম একটু জঙ্গল। জঙ্গলটা চেঞ্জ হয়েছে মধ্যপ্রদেশে ঢোকার পরেই যে জঙ্গলটা ছিল তার চেয়ে। এটা হচ্ছে কুনো ন্যাশনাল পার্কের বাফার এরিয়া। একদম। এই পুরো জোনটা কুনো ন্যাশনাল পার্কের বাফার এরিয়া। এখনো চিতারা ফেন্সিং এ, তাই আশা করছি আমরা এরপর যখন এই ট্রিপে তো হচ্ছে না, যখন এসে আমরা কোনো ন্যাশনাল পার্কের সাফারি করব, না, ওদের এখন সফট হ্যাবিট্যাট হ্যাঁ চলছে। আশা করছি ততদিনে মানে আরো বেশ কিছু সংখ্যায় তারা বেড়ে যাবে, বা ঠিকঠাক ভাবে জঙ্গলে ওয়াইল্ড লাইফ রাখার মতো করে তাদের ছেড়েও দেওয়া হবে, হার্ড রিলিজ হয়ে যাবে। হার্ড রিলিজ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো টিল তখন দেন, ডেফিনেটলি কুনোয় আসার তো আমাদের ইচ্ছে থাকবেই। রাইট, কিন্তু টিল দেন অ্যান্ড বিফোর দ্যাট রাস্তা অ্যান্ড এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং। এবং বলেছিলাম তোমাদের যে চম্বলের এই জার্নিটার পরতে পরতে চমক, সেটা কিন্তু কোনো গিমিক নয়, মানে ইটস রিয়েলি এক একটা জায়গা, এক একটা জোন এই ড্রাইভটায় এক এক রকম। আমরা বিন্ধ্যাচল থেকে নামছি, এরপরে আবার আমরা প্লেন ল্যান্ডসে, ফ্ল্যাট ল্যান্ডসে পৌঁছে যাব। এই গোটা রুটটায় এইটুকুই শুধুমাত্র প্লেটো, হ্যাঁ, একটু ঘোরপ্যাচ রাস্তা আর কি। হিলস তো বলা যায় না, জিগজ্যাগ রাস্তা আর কি। পাহাড়ি রাস্তা পেরিয়ে খানিকটা এগোতেই পড়ল কুনু ন্যাশনাল পার্কের গেট। ভেতরে মধ্যপ্রদেশ পর্যটনের রিসর্ট আর ফরেস্ট রেস্ট হাউসে থাকার বন্দোবস্ত আছে। শেওপুর ডিএফও অফিস থেকে বুক করা যায়। কিছুদিনের মধ্যেই সাফারি শুরু হবে। তোমরা কুনোয় আসতে চাইলে যোগাযোগের নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আজ আমাদের ড্রাইভটা 277 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে গোয়ালিয়র পৌঁছতে 6 ঘন্টা লেগেই যাবে। তবে মধ্যপ্রদেশের হাইওয়ে বেশ ফাঁকা, রাস্তার কন্ডিশনও খারাপ না। তবে তোমরা কিন্তু এই রুটে ভুলেও সন্ধ্যের পর ড্রাইভের ঝুঁকি নিও না। এই চম্বলের জার্নিতে চলতে চলতে আমাদের এখানে দাঁড়াবার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না। দেখতেই পাচ্ছ হু হু করে পরপর হাইওয়ে দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটু থেমেছি, তার একটা কারণ আছে, এবং সেই কারণটা কিন্তু একেবারেই বিদিশার খুঁজে পাওয়া, এবং এর কৃতিত্ব সম্পূর্ণভাবেই আমি ওকেই দেবো। তো দ্যাটস বিকজ অফ দিস বোর্ড। দেখতেই পাচ্ছ রামগড়। আমরা চম্বল যাচ্ছি, লিটারেলি চম্বল ট্রিপ হচ্ছে,
একটা রামগড়ও খুঁজে পাওয়া গেছে, যেটা একটা ছোট্ট এইরকম জাস্ট গ্রাম, কয়েকটা ফ্যামিলি থাকে, পুরোপুরি জাস্ট একটা খুব ছোট্ট একচিলতে জনপদের মতো বলতে পারো। সেই কারণের জন্য, শুধু শোলের রেফারেন্সটার জন্যই আমরা এখানে থেমে এই পিসটা তোমাদের দেখালাম। আর ইন্টারেস্টিং যেটা গল্প, সেটা হচ্ছে অরিজিনাল শোলেতে রামগড় বলে যেটা দেখানো হয়েছিল, সেটা কিন্তু রামনগর। সেটা আবার বেঙ্গালুরু থেকে বেশ কিছু কিলোমিটার দূরে। সেখানেও আমি গেছি, পরে কখনো যদি আমরা ড্রাইভ করে রেকর্ডিং মোড সেখানে পৌঁছই, সেই জায়গাটাও দেখাবো যেখানে অরিজিনাল রামগড় বলে শ্যুট করা হয়েছিল। বাট দিস ইজ অরিজিনাল রামগড়। এই জায়গাটাকে বলে মোহনা। পাশেই যে জলাশয়টা দেখছো ওটা কাকেটো রিজার্ভার। একটু এগোতেই 46 নম্বর জাতীয় সড়ক মিশেছে এশিয়ান হাইওয়ে 47-এর সঙ্গে। এই রাস্তাই গোয়ালিয়রকে মুম্বাই আর বেঙ্গালুরুর সঙ্গে কানেক্ট করে। রোড ট্রিপে বেরিয়ে এক একটা ড্রাইভের এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় এক এক রকম হয়। যেমন আজ আমরা গোয়ালিয়র যাচ্ছি রণথম্বর থেকে। পিকচারেস্ক রাস্তা, খুব ভালো কন্ডিশনের রাস্তা, অথচ অসম্ভব মানে এক এক সময় এক এক রকম যেন টেরেন বদলে যাচ্ছে মনে হচ্ছে। আরেকদিকে আমরা যখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছেছিলাম প্রয়াগরাজ থেকে আগ্রা, সেই এক্সপিরিয়েন্সটা আবার আরেক রকম দুর্দান্ত। ওই ভ্লগটা যদি বাই চান্স মিস করে গিয়ে থাকো, তাহলে লিঙ্কটা দিয়ে দিলাম নিচে ডিসক্রিপশন বক্সে, আর লিঙ্ক থাকলে ওপরে আই বাটনে। সেদিন লাঞ্চে আমরা নিয়েছিলাম জিরা রাইস, ডাল ফ্রাই আর পনির বাটার মশালা। টিপিক্যাল পাঞ্জাবি ধাবার স্বাদ। আমি খুব একটা পনির ভক্ত না হলেও স্বাদটা বহুদিন মনে থাকবে। জিরা রাইস, অরহর ডাল, ডাল ফ্রাই, তার সঙ্গে পনির টিক্কা মশালা, যেটা আমি টেস্ট করে দেখলাম দুর্দান্ত খেতে। ডালটাও দারুণ খেতে, রাইসটাও একদম যেরকম হওয়া উচিত সেরকম। আর স্যালাড আর আচার। ও পাঁপড় আছে, রোস্টেড পাঁপড়। পানিহার পেরোতেই শুরু হয়ে গেল লিংক রোড। এখান থেকেই গোয়ালিয়র বাইপাস রোড বেঁকে যায় ঝাঁসি বা ভিন্দের দিকে। ভিন্দের গল্প তো তোমাদের আগেই বলেছি, আর ঝাঁসি আমাদের এবারের শিডিউলে নেই। আরো একটা মনে রাখার মতো লং ড্রাইভের পর বিকেল বিকেল আমরা ঢুকে পড়লাম গোয়ালিয়রে। চারটে 49 আমরা গোয়ালিয়র সিটিতে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ চিত্তাকুড়ি পরপর সমস্ত শহরের ডিরেকশনসগুলো দেওয়া রয়েছে। আমরা এখন যেটা টার্গেট রেখেছিলাম যে বিকেল 5টার মধ্যে সানসেট হওয়ার আগে আমাদের ঢুকতে হবে, সেটা অ্যাকমপ্লিশ করা গেছে। আর এখন আমাদের আজকের জার্নিটা শেষ হবে, আমরা হোটেলে পৌঁছবো।
গোয়ালিয়রে পৌঁছে গেছি আর একেবারে চলে এসেছি আমাদের হোটেল সেন্টেলা, তার সামনে। এরপর কি হবে, মানে সন্ধ্যেটা আমরা কি করব, হোটেলটা কেমন, সেটার প্রপার্টি ট্যুর, এই সমস্ত কিন্তু তোমরা দেখতে পাবে আরও দুটো ব্লগে যেগুলো আসবে এরপরে। আর তার সঙ্গে গোয়ালিয়রে যা যা দেখার সেগুলো তো থাকবেই। তাই কোনো কিছু মিস না করার জন্য একেবারে তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করে নাও ইউটিউবে। সমস্ত আপডেট ঠিক সময় ঠিক জায়গায় পাওয়ার জন্য আমাদের লাইক ফলো করতে হবে ফেসবুক আর ইনস্টাগ্রামে। আর আমাদের ফ্যামিলির আরও একটু কাছাকাছি আসতে যোগ দাও আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগে। আর ফোন নাম্বারের কথা তো তোমরা জানোই, যোগাযোগ করতে হলে সেটা স্ক্রিনে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।